আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে বাঙালি মধ্যবিত্তের উত্থান। তো আমরা আর কোনো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি নাকি? আচ্ছা, বাঙালি মধ্যবিত্তের উত্থান এই জিনিসটা যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে প্রথমে ব্যাখ্যা করতে হবে বাঙালি কি, মধ্যবিত্ত কি, এবং উত্থান বলতে আমি কি বোঝাচ্ছি। উত্থান বলতে অনেক কিছুই বোঝাতে পারি। উত্থান হচ্ছে কি অরিজিন বা জন্ম। উত্থান বলতে হতে পারে বাঙালি মধ্যবিত্তের রাজনৈতিক ক্ষমতা লাভ, যেটা আরো অনেক পরে হয়েছে। আহ, তো আমি উত্থান বলতে আসলে অরিজিন বুঝাচ্ছি, মানে জন্ম হয়েছে কিভাবে বাঙালি মধ্যবিত্তে। আর মধ্যবিত্ত বলতে আমি বোঝাচ্ছি পুঁজিবাদী সমাজের বিশ্লেষণে ক্ষেত্রে বিশ্লেষকেরা, সমাজবিদরা, কার্ল মার্কস থেকে শুরু করে ফ্রেডরিক অ্যাঙ্গেলস, তারপরে তারও আগে জন স্টুয়ার্ট মিল, অ্যাডাম স্মিথ, এরা মধ্য শ্রেণী, মিডল ক্লাস, নট অ্যাকচুয়ালি মিডল ওয়েলদি, মিডল ক্লাস, যে ব্যাখ্যাটা দিয়েছেন, যে শ্রেণীটার কথা বর্ণনা করেছেন সমাজে, আমি মধ্যবিত্ত বলতে ওই শ্রেণীটা বুঝাচ্ছি। মিডল ক্লাসের যে অনুবাদটা সেটা হয় হচ্ছে গিয়ে মধ্য শ্রেণী। আমরা কিন্তু মিডল ক্লাস বলি যখন ইংলিশে বলতে চাই, কিন্তু মিডল ক্লাসের বাংলা করলে কিন্তু মধ্যবিত্ত হয় না, হয় মধ্য শ্রেণী, ক্লাস হচ্ছে শ্রেণী। তো আমরা মধ্যবিত্ত এই আলোচনা শিরোনামেও ব্যবহার করা হয়েছে একটাই কারণে, যাতে করে সবাই বুঝতে পারে। আমরা বাঙালি মধ্য শ্রেণীর উত্থান বললে সেটা কিছুটা অবস্কিউর, অস্পষ্ট হয়ে যেত, সবাই কিন্তু মধ্যবিত্ত ব্যবহার করে। কিন্তু এই আহ, বহুল ব্যবহৃত জিনিসটা কিন্তু, পদবন্ধটা কিন্তু ভুল আসলে। কারণ আধুনিক সমাজে মধ্য শ্রেণী বলতে আমরা যাদেরকে বোঝাই, তারা বিত্তের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে অনেক ধনীও হতে পারে, আবার একদম ছন্ন ছাড়া ভবঘুরেও হতে পারে। ভবঘুরে হয়েও টাকা পয়সা না থেকেও একজন মানুষের পক্ষে আধুনিক পুঁজিবাদী সমাজে মধ্য শ্রেণী হওয়া সম্ভব। কিন্তু আমরা মনে করি মধ্যবিত্ত মানে আমার টাকা পয়সা ধনীদের মতো অত বেশি নয়, আবার গরিবদের মতো অত কম নয়, মোটামুটি ওটা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত আসলে সব যুগে ছিল। পুঁজিবাদী যুগের আগে যখন রাজা বাদশাদের যুগ ছিল, তখন রাজা বাদশার যে অমাত্যরা ছিলেন, রাজা বাদশার দরবারে চিকিৎসক যিনি ছিলেন, জ্যোতিষী যিনি ছিলেন, তারা কিন্তু মোটামুটি মধ্যবিত্ত তাদের বলা যায়। অভিজাত পরিবারগুলোর মতো, রাজাদের মতো তাদের ধন সম্পদ ছিল না, কিন্তু আবার গরিবদের মতো একেবারে কৃষক শ্রমিকদের মতো খারাপ অবস্থাও তাদের ছিল না। অর্থাৎ মধ্যবিত্ত এই শ্রেণীটি অনেক আগের থেকেই আছে, পুঁজিবাদী সমাজের আগে থেকেই আছে। রাজা বাদশাদের যুগের পরেই হচ্ছে পুঁজিবাদী যুগটা এসেছে। তো তার আগেও মধ্যবিত্ত ছিল, মধ্যবিত্ত সবসময় ছিল, অর্থাৎ বিত্তের দিক থেকে একটা মধ্য শ্রেণী। কিন্তু মধ্য শ্রেণী বলতে একটা শ্রেণী, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী। এই মধ্য শ্রেণী বলতে যে শ্রেণীটার উদ্ভব, সেটা হয়েছে পুঁজিবাদের পরে। পুঁজিবাদের উদ্ভবটা কিভাবে হয়েছে? পুঁজিবাদের উদ্ভব হয়েছে ইংল্যান্ডে। আমি এখানে একদম প্রথম থেকে ব্যাখ্যা করে যাচ্ছি, কারণ হচ্ছে যাতে করে পরবর্তীতে বিষয়টা বুঝতে ক্রমধারাবাহিকতা ঠিক থাকে। ইংল্যান্ডের পুঁজিবাদের উদ্ভব হয় যন্ত্রশিল্পের বিকাশের মাধ্যমে। যখন এমন যন্ত্র তৈরি করা সম্ভব হয় যে যন্ত্রের মাধ্যমে আগে মানুষ যেভাবে উৎপাদন করতো, হাতে হাতে কাপড় বুনতো, 10 জন মিলে হয়তো একটা করে 10টা কাপড় বুনতো নির্দিষ্ট সময়ের ভিতরে, সেখানে দেখা গেল মেশিনের উৎপত্তি হওয়ার ফলে একটা মেশিনেই সেই একই সময়ে একটা মেশিন 10টা কাপড় উৎপাদন করছে। তো 10টা মেশিন হলে সেখানে 10টা মেশিন 100টা কাপড় উৎপাদন করছে একই সময়ের মধ্যে। মেশিন অবশ্যই খুবই ব্যয়বহুল, কিন্তু একবার যখন আপনি মেশিনটা তৈরি করে ফেলছেন, এরপরে কিন্তু সেই মেশিনটা দিন রাত কাজ করছে, সেটা কোনো বিশ্রামের প্রয়োজন হচ্ছে না, যেহেতু সেটা যন্ত্র। অর্থাৎ উৎপাদনের একটা সুবিধা, বিশাল উৎপাদন হঠাৎ করে, এই জিনিসটা কিন্তু সমাজকে পুরোপুরি পরিবর্তন করে দিল। কিভাবে? সেটা হচ্ছে গিয়ে এই বিশাল পরিমাণ যন্ত্রগুলোর যে কাপড় তৈরি করা হবে, সেই কাপড়ের জন্য দরকার ছিল তুলা। এই তুলার উৎপাদন করার জন্য কৃষকরা তাদের জমিকে ইংল্যান্ডের গমের জমিকে তারা তুলার জমিতে পরিণত করে ফেলে। ফলে গমের যে বর্গা চাষিরা, তারা কাজ হারায়। কাজ হারিয়ে তারা শহরে চলে আসে। শহরে চলে এসে তারা কি কাজ নেয়? তারা কাজ নেয় ওই যে যন্ত্রের শ্রমিক হিসেবে কাজ নেয়, শিল্পপতিদের অধীনে। অর্থাৎ আমরা দেখি পুঁজিবাদী যুগ শুরু হওয়ার ফলে সুস্পষ্টভাবে একটা মালিক শ্রেণী এবং একটা শ্রমিক শ্রেণী তৈরি হয়ে গেছে। মালিক শ্রেণী হচ্ছে যন্ত্রশিল্পের মালিকানাধারী, এবং শ্রমিক শ্রেণী হচ্ছে তাদের অধীনে শ্রমিকের কাজ করে। এই সময়ে একটা নতুন রাজা বাদশাদের যুগ ছিল, যেহেতু রাজা বাদশারা ছিল, তাদের অভিজাত অমাত্যরা ছিল। কিন্তু এই শিল্পপতি শ্রেণী শিল্পপতি হয়েও সেই অভিজাতদের কাতারে কিন্তু তিনি যেতে পারছিলেন না, কারণ তার ওই জন্ম ওই অভিজাত পরিবারে হয়নি। সেহেতু একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এই দ্বন্দ্বে শ্রমিকরাও জড়িয়ে গেল, এবং এইভাবে রাজা বাদশাদের বা আভিজাত্যের বিরুদ্ধে একটা বিদ্রোহ, যেটা আমরা সর্বপ্রথম দেখি ফরাসি বিপ্লবের সময়, ফ্রেঞ্চ রেভলিউশন, যেখানে হচ্ছে পুঁজিবাদী নেতারা ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করেন, শ্রমিকদেরকে নেতৃত্ব দেন এবং ফ্রান্সের রাজা এবং অভিজাতদেরকে উৎখাত করেন। এখন মধ্যবিত্ত এখানে কোথা থেকে আসে?
মধ্যবিত্তের উত্থান, মিডল ক্লাস, মধ্য শ্রেণী কোথা থেকে আসে? মিডল ক্লাস হচ্ছে গিয়ে এই শিল্পপতিদের যে উত্থানটা ঘটে, শিল্পপতি এবং শ্রমিক, তখন আরেকটা নতুন শ্রেণীর প্রয়োজনীয়তা দেখা দেয়। যেহেতু এর আগেই ছাপাখানার আবির্ভাব ঘটেছে, শয়ে শয়ে কাগজ বেরোচ্ছে, শয়ে শয়ে পত্রিকা বেরোচ্ছে, বই বেরোচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না। অসংখ্য মানুষ পড়তে শিখছে, কারণ আপনার কলকারখানাগুলোতে আপনার হিসাব রাখা প্রয়োজন, আপনার ম্যানেজার প্রয়োজন। তাছাড়া এই যে নতুন শিল্পপতি শ্রেণী, তাদের নতুন একটা চাহিদা আছে, সাহিত্যের চাহিদা, যেই সাহিত্য রাজা রাজরাদের পুঁথির সাহিত্য না, রাজা রাজরাদের গল্প বলবে, বা মহাকাব্য না, যেটা রাজা রাজরাদের অভিযানের কথা বলবে, ইলিয়াদ বা ওদিসির মতো হবে না, যেটা হবে একদম সাধারণ মানুষের কথা, একদম সাধারণ পরিবারের কথা, একটা পরিবারের ভেতরে কি হচ্ছে, এই ধরনের কথা। নতুন ধরনের সাহিত্য, নতুন ধরনের গানের একটা একটা সংস্কৃতির একটা ইয়ে তৈরি হয়, চাহিদা তৈরি হয়। এই চাহিদা মেটানোর জন্য এবং শিল্পপতিদের তাদের শিল্প পরিচালনায় সহায়তা করার জন্য একটা শ্রেণীর প্রয়োজন ঘটে, এবং সেই শ্রেণীটাকে স্বাভাবিকভাবেই এই জন্য সুশিক্ষিত হতে হয়, যাতে করে তারা এক্ষেত্রে কাজে আসতে পারে। এবং এই শ্রেণীটাই হচ্ছে মধ্য শ্রেণী, যেটা হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম আমরা দেখি হচ্ছে অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিল, ফ্রান্সিস বেকন আরো আগের, তারপরও উনাকে একদম প্রথম দিকের ধরা যেতে পারে। তো এইরকম অনেকের উৎপত্তি ঘটেছিল, যারা হচ্ছে নতুন ভাবে সমাজকে বিচার বিশ্লেষণ করেছেন। কারণ তখন সমাজকে বোঝার প্রয়োজন ছিল, শুধু ধর্মের অনুসারে আমি বুঝে নিলাম সমাজ এরকম, সেটা না। সমাজ সত্যিকারে কিরকম, মানুষ সত্যিকারে কি চায়, সেটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমি সেরকম প্রোডাক্ট তৈরি করতে পারবো যেটা বাজার খাবে। অর্থাৎ সবকিছুর পিছনে অর্থনৈতিক একটা ইনসেন্টিভ অবশ্যই কাজ করেছে। অ্যাডাম স্মিথ যে তার গবেষণা চালিয়ে যেতে পেরেছেন স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটিতে, তাকে যে সেখানে সসম্মানে তার গবেষণা চালিয়ে যেতে দেওয়া হয়েছে সে সময়, এর পিছনে অবশ্যই এই কারণটা ছিল। তখনকার দিনে আমরা যে দেখি গবেষকদেরকে শিল্পপতিরা অর্থ সাহায্য দিচ্ছেন, এটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। কারণ হচ্ছে নতুন নতুন আবিষ্কার, সেটা যন্ত্রশিল্পে হোক এবং অর্থনীতির ক্ষেত্রে হোক, সেটা শেষ পর্যন্ত তাদের ক্ষেত্রে যায়। তো এই ব্যক্তিদের মেধা এবং এদের পেছনে পৃষ্ঠপোষকতা শিল্পপতি শ্রেণীর, এর ফলে মধ্য শ্রেণীর উৎপত্তি ঘটে। এবং এই মধ্য শ্রেণীর উৎপত্তি ঘটায় এরাও হচ্ছে কালক্রমে জড়িয়ে পড়ে রাজা বাদশাহ এবং অভিজাতদের সাথে যে সংঘর্ষ, সেখানে যেটা আমরা ফ্রান্সে দেখি, ডেনিস ডিদেরো, তারপরে হচ্ছে গিয়ে ভলতেয়ার, রুশো, এরা হচ্ছে গিয়ে ফ্রান্সে রাজা বাদশাদের বিরুদ্ধে লেখালেখি করা শুরু করেন, আভিজাত্যের বিরুদ্ধে লেখালেখি করা শুরু করেন। ভলতেয়ার নির্যাতিত হন, যেটা আমি আমার আগের বক্তব্যে বলেছি। তো এই হচ্ছে গিয়ে মধ্যবিত্ত শ্রেণীর, শ্রমিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, এই পুঁজিবাদের যে নতুন বাই প্রোডাক্ট, এরা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ বিপ্লবের পরে ফরাসি দেশে প্রজাতন্ত্র স্থাপন করে, যেটা হচ্ছে পুঁজিতান্ত্রিক রাষ্ট্রের বর্তমান আধুনিক কাঠামো। এখন তাহলে আসি আমাদের দেশে। আমাদের দেশে এই মধ্য শ্রেণীর কিভাবে উত্থান ঘটেছে বা উৎপত্তি ঘটেছে, উৎপত্তির জায়গাটা কোথায়, ভিন্নতাটা কোথায়? ভিন্নতাটা এই জায়গায়, আমাদের উৎপত্তিটা হয়েছে এভাবে ন্যাচারালি না। আপনি যদি ইংল্যান্ড বা ইউরোপের মধ্যবিত্তের উত্থানটা দেখেন, সেটা একটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে হয়েছে। ইতিহাসে একটার পর একটা কাজ ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটার কারণে সেটার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটার মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণী উত্থান হয়েছে, বিকাশ হয়েছে। কিন্তু আমাদের দেশে মধ্যবিত্ত শ্রেণী উত্থান ছিল পরিকল্পিত, প্ল্যান্ড আকারে আমাদের দেশে মধ্যবিত্ত শ্রেণীকে তৈরি করা হয়েছে, বাই ডিজাইন, ছাঁচে ফেলে। এবং এই ছাঁচটা কারা ফেলেছে, কারা এটা করেছে? তারা হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শক্তি। আমার এখানে ভারতীয় কোনো বন্ধু যদি থেকে থাকেন, তাহলে আমি পরবর্তীতে যা বলবো খুবই খারাপ লাগতে পারে, কিন্তু একদম প্রথম দিকে এই 1757 পরে ব্রিটিশরা আমাদের দেশে আসার পর, এই ঊনবিংশ শতাব্দীতে 1801 থেকে 1899 এর মধ্যে অনেক সমাজ সংস্কারক, অনেক মধ্যবিত্ত শ্রেণীর প্রতিভু, যারা বাংলাদেশে, যারা এই বাংলা অঞ্চলে আমাদের দেশের সমাজ সংস্কারে অবদান রেখেছেন, এরা যতটুকু না আমাদের দেশের সমাজ সংস্কার করেছেন, তার চেয়ে বেশি করেছেন ব্রিটিশদের স্বার্থ রক্ষা। সেটা হয় সচেতন ভাবে অথবা অচেতন ভাবে, কিন্তু করেছেন। কারণ তাদের উৎপত্তি হয়েছে ব্রিটিশদের ছাঁচে ফেলা সিস্টেমের ভেতর থেকে। কিভাবে? ব্রিটিশরা আমাদের দেশে যখন আসে, এই যে শিল্প বিপ্লবটা হয়, এই যে একটা কাপড়ের মেশিন, সেই কাপড়ের মেশিনে যে তুলা দিতে হয়, একসময় শিল্প এত বেশি বড় হয়ে যায় যে একটা দেশের নিজের কাঁচামাল দিয়ে সেই শিল্প আর টিকিয়ে রাখা যায় না। আপনি 1000টা 2000টা মেশিনে আপনি তুলা দিলেন ইংল্যান্ড থেকে, 3000টা দিলেন, 3 লক্ষ মেশিনে মতো তুলা হয়তো ইংল্যান্ডে জন্মায় না। তো আপনার যেতে হবে কোন দেশে? বৈদেশিক বাণিজ্যের জন্য, যে দেশে তুলা হয়। এবং আমাদের দেশ বাংলা অনেক আগের থেকেই কাঁচামালে সমৃদ্ধ, সেটা মশলা বলেন, সেটা কাপড়ের ক্ষেত্রে বলেন, সব দিক থেকে। তো এটা ছিল, এই কারণেই হচ্ছে বিদেশি বণিকেরা, ফরাসিরা, ওলন্দাজরা, ব্রিটিশরা আমাদের দেশে আসা শুরু করে। তাদের দেশে শিল্প চালানোর জন্য যে কাঁচামাল আমাদের দেশে সেটা সস্তায় পাওয়া যায়, অনেক পাওয়া যায়, এই কারণে।
এবং এসে যখন তারা দেখে যে আমাদের দেশের ব্যবসায়ীরা মোটেও কম নয়, তারা হচ্ছে ইন্দোনেশিয়া জাভায় গিয়ে ব্যবসা করে, তারা তাদের যে কাপড়, রেশমের কাপড়, সেটা রোম পর্যন্ত চলে যায় আমাদের দেশের সওদাগরদের দ্বারা, তখন তারা যে প্রতিযোগিতার সম্মুখীন হয়, এটা হচ্ছে তাদের জন্য অসুবিধাজনক ছিল। তারা চেয়েছিল আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আমাদের দেশের কাঁচামালগুলো সম্পূর্ণ তাদের কবজায় নিয়ে যেতে, যাতে করে একেবারে প্রায় দরকার হলে বিনামূল্যে আমাদের দেশ থেকে তারা তুলা বা ইত্যাদি কাঁচামাল তাদের দেশে নিয়ে যেতে পারে, তাদের দেশের শিল্প আরো বড় করতে পারে, অর্থাৎ অর্থনৈতিক শোষণ। এর আগে যখন মুঘলরা আমাদের দেশে এসেছে, তারও আগে যখন আর্যরা আমাদের দেশে এসেছে, তারা এসেছে জায়গা দখল করতে। এদেশের মানুষ একসময় এদেশের মানুষের সাথে থাকতে থাকতে এদেশের মানুষের সাথে মিশে গেছে, কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে সেটা হয়নি। ব্রিটিশরা আমাদের এই দেশে কিন্তু শাসক হিসেবে থাকতে আসেনি। এদেশে তারা শামসুদ্দিন ইলিয়াস শাহ এর মতো তারা কিন্তু শাহী বাঙ্গালা টাইপের কোন উপাধি তারা নেয়নি। শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন দেখতেছিলেন যে উনি তুর্কি কিন্তু এরা বাঙালি, শাসন করতে তার সমস্যা হচ্ছে, তখন তিনি উপাধি নিয়েছিলেন শাহী বাঙ্গালা। আমি বাংলার বাদশাহ, আমি বাংলায়, আমি ওন করি বাংলাকে। এই জিনিসটা ব্রিটিশরা করে নাই এবং করতে পারতো না, কারণ তারা এই দেশে এসেছে শাসন করার জন্য যতটা না, তার চেয়ে বেশি অর্থনৈতিকভাবে শোষণ করার জন্য। অর্থাৎ রাজা বাদশাদের সময় যেটা ছিল, কৃষক সম্পদশালী হলে আমি খাজনা বেশি পাবো, সো কৃষক যাতে সম্পদশালী হতে পারে। এজন্য আমরা দেখি দুর্ভিক্ষের সময়, যদিও যেহেতু স্বেচ্ছাচারী শাসন ছিল, রাজা বাদশারা অনেক সময় নিজেদের ব্যক্তিগত ইচ্ছা পূরণে প্রজাদের উপর অত্যাচার করেছেন, যেটা সামন্ততান্ত্রিক যুগের সমস্যা। আমি বলতেছি না ওইটা খুবই ভালো অবস্থা, কখনোই না। কিন্তু আমি যেটা বলছি, তখন শাসকের এবং শাসিতের স্বার্থ একই সূত্রে গাঁথা ছিল। কৃষকের উন্নতি ঘটছে, আমার দেশের বণিকের উন্নতি ঘটছে, আমার খাজনা বাড়ছে। যখন ব্রিটিশরা আসলো, স্বার্থটা ঘটে গেল বিপরীতমুখী। আমি তাদেরকে কম দামে তাদের কাঁচামাল কেড়ে নিতে পারছি, আমার লাভ। তাদের কাঁচামালের জন্য আমাকে তাদের কাছে বেশি বেশি পয়সা দিতে হচ্ছে, আমার ক্ষতি। তারা মসলিন বুনছে, আমি তো মসলিন বুনতে পারি না, মসলিন কাপড় আমার বাজার দখল করে ফেলছে, দাও তাদের আঙ্গুল কেটে, তাঁতিদের আঙ্গুল কেটে। তাদের ক্ষতি, আমার লাভ। অর্থাৎ শাসিতের ক্ষতি, শাসকের লাভ। এর আগে ছিল শাসিতের লাভ, শাসকের লাভ। অর্থাৎ স্বার্থ হচ্ছে ভিন্নমুখী হয়ে গেল। ভিন্নমুখী হয়ে যাওয়ার পর এই ব্রিটিশ শাসনের পরপরই একের পর এক বিদ্রোহ ঘটে। আমরা জানি কৃষক বিদ্রোহ বিভিন্ন জায়গায়, নাটোরে থেকে শুরু করে বর্ধমান, অসংখ্য জায়গায় বিদ্রোহ ঘটে। ব্রিটিশরা বুঝতে পারে যে তাদের এমন একটা শ্রেণী তৈরি করা প্রয়োজন, যেই শ্রেণীটা শুধুমাত্র তাদের শাসনের একটা স্তম্ভ হিসেবে কাজ করবে না, বুদ্ধিবৃত্তিক ভাবে জনগণকে বোঝাতে সক্ষম হবে যে ব্রিটিশ শাসন ভালো, ব্রিটিশ শাসনের ভিতরে থাকা তাদের জন্যই মঙ্গলজনক। যেটা হচ্ছে এডওয়ার্ড সাইড, বিখ্যাত বুদ্ধিজীবী, তার ওরিয়েন্টালিজম এর যে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা পড়লে বুঝতে পারবেন এই পুরো মেকানিজমটা কিভাবে হয়েছে। তো এই জিনিসটা যখন করে, তখন এই দেশে আরেকটা শ্রেণীর, এই মধ্য শ্রেণীর চাহিদা তৈরি হয়। আমাদের সংবাদপত্রের চাহিদা তৈরি হয় মানুষের কাছে প্রচারের জন্য, আমাদের সাহিত্যের চাহিদা তৈরি হয়, যেহেতু সাহিত্য দিয়ে মানুষকে খুব সহজে প্রভাবিত করা যায়। নতুন ধরনের সাহিত্য শিল্প চর্চার একটা চাহিদা তৈরি হয় কাদের কাছে? ব্রিটিশদের কাছে। নতুন একটা সাহিত্যিক শ্রেণী, নতুন একটা শৈল্পিক শ্রেণী আবির্ভাবের প্রয়োজন হয় ব্রিটিশদের স্বার্থে, যাতে করে তারা এদেশের মানুষকে প্রভাবিত করতে পারে ব্রিটিশ শাসনকে জাস্টিফাই করতে। এবং আমরা এটা সর্বপ্রথম দেখি যে ফোর্ট উইলিয়াম কলেজে, যেখানে হচ্ছে ব্রিটিশরা হচ্ছে গিয়ে বাংলা ভাষা, সংস্কৃত ভাষা শিখতো, সেখানে আমরা দেখি যে সংস্কৃত পণ্ডিত, বাংলা পণ্ডিতদের মাধ্যমে সর্বপ্রথম এটা শুরু হয়। পরবর্তীতে সংস্কৃত কলেজ এটা স্থাপিত হয়, যেখানে হচ্ছে হিন্দু ছাত্ররা প্রথম শুধু হিন্দু ছাত্ররাই হচ্ছে গিয়ে জয়েন করতে পারতেন, এবং তারা সেখানে একই সাথে সংস্কৃত ভাষা শিখতেন এবং একই সাথে ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্যের সাথেও পরিচিত হতেন। এবং আপনাদের তথ্যের জন্য জানা যাচ্ছে যে ইংরেজি সাহিত্যের পাঠ, ইংলিশ লিটারেচার সাবজেক্ট হিসেবে পড়ানো শুরু হয় সর্বপ্রথম আমাদের দেশে। এমনকি ইংল্যান্ডেও তখন এই সাবজেক্ট ছিল না। ইংল্যান্ডে ইংলিশ লিটারেচার বলে কোনো সাবজেক্ট ছিল না, কোনো বিষয় ছিল না, কোনো ডিপার্টমেন্ট ছিল না ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে। তো আমাদের দেশে এটা সর্বপ্রথম করা হয়। কেন করা হয়? কারণ হচ্ছে ব্রিটিশ সাহিত্য আমাদের দেশের সাহিত্যের থেকে বড়, আমাদের দেশের সাহিত্যের থেকে ভালো, আমাদের দেশের সাহিত্যের থেকে উন্নত, এটা আমাদেরকে বোঝানো। এবং এর ফলে সর্বপ্রথম ওই যে সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, এর যে শিক্ষক এবং এখানকার যে কর্মচারী, সংস্কৃত পণ্ডিত, বাংলা পণ্ডিত, এদের মধ্য থেকে আমাদের মধ্যশ্রেণী সর্বপ্রথম উদ্ভব হয়, যার প্রথম প্রতিভা হচ্ছেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র যদি দেখেন, বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো প্রথম, সেখানে কিন্তু আমরা জাতীয়তাবাদের একটা আভাস পাই, বাঙালি জাতীয়তাবাদের বাংলা একটা ভূমিকা আমরা পাই। কিন্তু তার শেষ বয়সের উপন্যাসগুলো, যেমন আনন্দমঠ, এটার কথা আগের আলোচনায় বলেছি, সেখানে আমরা দেখতে পাই যে ব্রিটিশদের সাথে ব্রিটিশ তিনটা পক্ষ আনন্দমঠে, ব্রিটিশ, মুসলমান এবং মঠের সন্ন্যাসীরা। সেখানে মুসলমান হচ্ছে প্রধান শত্রু, ব্রিটিশরা প্রধান শত্রু নয়, অপ্রধান শত্রু। এবং
অনেক ক্ষেত্রে মঠের সন্ন্যাসীরা, আনন্দমঠ উপন্যাসে মঠের সন্ন্যাসীরা অনেক ক্ষেত্রে ব্রিটিশদের সাথে মিত্রতার বিভিন্ন ধরনের আভাস দিয়েছেন। অর্থাৎ এ থেকে কিন্তু আমরা তাদের সেই সময়ের মধ্যবিত্তের মানসিকতা সম্পর্কে অবহিত হতে পারি। যেখানে ইউরোপে মধ্যবিত্ত শাসক শ্রেণী অত্যাচার সহ্য করেছে, সেখানে আমাদের দেশের মধ্যবিত্ত শাসক শ্রেণীকে বেটার মনে করেছে, ভালো মনে করেছে। তারা মনে করেছে এই শাসক শ্রেণী আমাদের দেশের জন্য ভালো। তো আমাদের মধ্যবিত্তের হচ্ছে এই ক্ষেত্রে মধ্যবিত্ত হচ্ছে গিয়ে স্বার্থের ক্ষেত্রে আমরা দুইটা প্যাটার্ন দেখতে পাই। মধ্যবিত্তের স্বার্থ হচ্ছে শাসককে জাস্টিফাই করা, শাসনকে জাস্টিফাই করা। আমাদের শাসিতের স্বার্থ হচ্ছে শাসনকে ওভারথ্রো করা। অর্থাৎ এইখানেও ইউরোপের থেকে আমাদের একটা ডাইভার্জেন্স আমরা দেখতে পাই। ইউরোপে আমাদের দেশে যেরকম শাসক শাসিতের ডাইভার্জেন্স ঘটে পুঁজিবাদের আগমনের সাথে, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের সাথেও সাধারণ মানুষের একটা ডাইভার্জেন্স ঘটে যায়। এই জন্য ইউরোপে মধ্যবিত্ত শ্রেণীর সাথে মানুষের যে সংযোগ, যে হৃদয়ের সংযোগ, একজন আর্টিস্টের সাথে, একজন সাহিত্যিকের সাথে সাধারণ মানুষের যে হৃদয়ের সংযোগ, সেই সংযোগটা আমরা আমাদের দেশে এখনো দেখতে পাই না। এর কারণ হচ্ছে এই, আপনি চিন্তা করুন, কৃষক বিদ্রোহে যারা ছিলেন, তিতুমির যিনি ছিলেন, যিনি বিদ্রোহ করছিলেন, ইনাদের যে মানসিকতা, ইনাদের যে চিন্তা চেতনা, এটা কি তখনকার বুদ্ধিজীবীরা ধারণ করতে পেরেছেন? বঙ্কিম ধারণ করতে পেরেছেন? পারেননি। বা আমি তিতুমির মুসলমান ছিলেন সেই কথাও বাদ দিলাম, হিন্দু যেসব কৃষক বিদ্রোহ হয়েছে সেগুলোর আইডিয়া কি উনি ধারণ করেছেন? সেগুলোর আইডিয়া উনি ধারণ করেননি। কারণ হচ্ছে সেটা হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। তো এই হচ্ছে ব্যাপার। রাজা রামমোহন রায় তিনি ভেবেছিলেন যে, তিনি তখনকার মানুষ হিসেবে বুঝতে পারেননি যে ব্রিটিশদের এই পুঁজিবাদী চক্রান্তটা। তিনি বুঝতে পেরেছেন আর্যরা এসেছে, মুঘলরা এসেছে, এখন এসেছে ব্রিটিশরা, তো ব্রিটিশরা শাসন করবে, অসুবিধা কি? তিনি চিঠি লিখে ব্রিটিশদের সাথে ওকালতি করেছেন যে আপনারা ইংরেজি ভাষা শেখান আমাদেরকে, আমরা ইংরেজিতে পদার্থবিদ্যা শিখবো, রসায়ন শিখবো, আমরা নিজেরা গবেষণা করব। উনার একটা বিখ্যাত চিঠি আছে এটা, যেটা খুব সম্ভবত লর্ড মেকলেকে উনি, নামটা ঠিক মনে আসছে না, যাই হোক একজন ব্রিটিশ বুদ্ধিজীবীকে উনি লিখেছিলেন। কিন্তু উনি বুঝতে পারেননি যে আমাদের দেশে ব্রিটিশদের স্বার্থ আমাদের উন্নতি না, বরং আমাদেরকে দমন করে রাখা। এই জন্যই আমরা ইংরেজি শিখলেও ইংরেজিতে কিন্তু গবেষণা করতে পারিনি, এবং এখনো অতটা পারি না। আমরা এখনো মৌলিক গবেষণায় পিছিয়ে আছে এই কারণে, কারণ ব্রিটিশ চাইনি আমরা নিজেরা পদার্থবিদ্যার গবেষণা করি, রসায়নের গবেষণা করি, নিজেরা এমন মৌলিক সাহিত্য এবং শিল্প রচনা করি যেটাতে আমাদের দেশের জনমানুষের প্রতিফলন ঘটবে। তারা চেয়েছিল এমন সাহিত্য, এমন শিল্প সৃষ্টি হবে যেটা মানুষকে বোঝাবে ব্রিটিশ শাসনের জাস্টিফিকেশন, এবং বিজ্ঞানে ততটুকুই আমরা শিক্ষিত হব যতটুকু শিক্ষিত হলে কলকারখানার কাজ চলে যায়, ব্রিটিশদের অফিসের কাজ চলে যায়। তো এই জন্যই আমাদের কেরানি বানানোর শিক্ষা দেওয়া হয়েছে। এটা হচ্ছে একদম প্রথমে 1801 থেকে শুরু করে 1850-এর মধ্যে আমরা এই উদ্ভবের কালটা আমরা দেখতে পাই। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মধ্যে আমরা সর্বপ্রথম কিছুটা কি বলবো, কিছুটা ইন্টেলেকচুয়াল অনেস্টি যেটাকে বলে, বুদ্ধিজীবী শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীর যে অনেস্টিটা ইউরোপে ছিল, সমাজের কোনো কুসংস্কার, যে কোনো কিছু বিরুদ্ধে কথা বলা, এই জিনিসটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে সর্বপ্রথম প্রজ্জ্বল দেখতে পাই। এবং প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রয়াত জাতীয় অধ্যাপক বাংলাদেশের, উনি নিজেও বলেছেন যে ঊনবিংশ শতাব্দীতে কেউ যদি থেকে থাকে বাংলায়, যিনি সত্যিকার অর্থে আমাদের জাতির জন্য কিছু করেছেন, সত্যিকার অর্থে আমাদের জাতির ভাগ্য পরিবর্তনে, তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদিও অনেক বুদ্ধিজীবী এবং অনেক মধ্যবিত্ত এসেছেন, কিন্তু উনি এটা বলেছেন। এর কারণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন করেছেন, বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করেছেন। সেটা হিন্দু সমাজকে সংস্কারের জন্য, ব্রিটিশদের এটা নিয়ে কোনো চিন্তা ছিল না। তারা বরং এই কারণে সন্তুষ্ট ছিল যে এর মাধ্যমে বরং তাদের এই কনজাকচারটা প্রমাণিত হয় যে হিন্দু সমাজ তাদের থেকে অনুন্নত। কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার ব্যক্তিগত জীবনে সংস্কৃত কলেজে ব্রিটিশ শিক্ষকদেরকে যে বেশি বেতন দেওয়া হতো এটার প্রতিবাদ করেছেন, এবং এই জন্য চাকরি ছেড়ে দিতে উদ্যত হয়েছিলেন। এইটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত লেভেলে হলেও সর্বপ্রথম এক বুদ্ধিজীবী এবং মধ্যবিত্ত শ্রেণী থেকে ব্রিটিশদের বিরুদ্ধে একটা মধ্যবিত্ত প্রতিবাদ যেটাকে বলা, মধ্য শ্রেণীর প্রতিবাদ যেটা বলা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা করেছিলেন। এবং তিনি সরকারের কাছে দাবি জানিয়েও যখন সাহায্য পাননি, তখন বিভিন্ন জায়গায় নিজ খরচে ইংরেজি স্কুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যেটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম শাসকদের ইন্টারেস্ট থেকে তিনি ডাইভার্সড হয়ে গিয়ে মানুষের ইন্টারেস্টের জন্য কাজ করেছেন। তো রাজা রামমোহন রায় থেকে শুরু করলে বঙ্কিমচন্দ্র, উনার পরে ঈশ্বরচন্দ্র পর্যন্ত যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাই যে এই উনার মধ্যেই সর্বপ্রথম এই জিনিসটা দেখা যায় যে মধ্যবিত্ত যে গণমানুষের কথা বলবে, গণমানুষের চিন্তাটা ধারণ করবে শাসক শ্রেণীর বিপরীতে গিয়ে, এটা আমরা সর্বপ্রথম উনার মধ্যে দেখতে পাই। এখন কথা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মধ্যবিত্ত নিয়ে আলোচনা অনেক বড় এবং জটিল, যেটা আহমদ ছফা এটা নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের বুদ্ধিজীবী। তিনি
তিনি এটা নিয়ে কাজ করার জন্য সহায়তা চাইতে গিয়েছিলেন হচ্ছে ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। আব্দুর রাজ্জাক উনাকে বলেছিলেন একদম খাঁটি পুরান ভাষায়, আরে মিয়া আপনি তো একেবারে সাগর সেচার কাম লইয়া ফেলাইছেন। মানে হচ্ছে আসলে এটা সাগর সেচার কাম, কারণ হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে যা ঘটেছে সেটা ছিল বীজ। আজকে আমরা আমাদের দেশে, সেটা আপনি ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় যতটা জায়গা আপনি দেখাতে পারবেন যে এখানে ঘুণে ধরে আছে, এই জায়গাটা পচে গেছে, এই সব পচনের ঘুণে ধরার একদম যদি আমরা ট্রেস করি শুরু হয়েছে সে সময় থেকে। এবং আমাদের মধ্যে যত কিছু ইতিবাচক আপনি দেখাতে পারবেন সেই সব কিছুরই শুরু হয়েছে ঊনবিংশ শতাব্দী থেকে। তো ঊনবিংশ শতাব্দীর শেষে 1850-এর পরে আমরা আরেকটা নতুন প্যাটার্ন খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে জাতীয়তাবাদী প্যাটার্ন, যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র শুরু করে দিয়েছেন কিন্তু রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেননি। এই সময় আমাদের দেশে মধ্যবিত্ত ইংরেজদের সহায়তায় সৃষ্ট জমিদার শ্রেণী, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গ এই এদিক থেকে অনেক উন্নতি করেছে। পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ অনেকাংশে বিউপনিবেশিত, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশনের যে প্রভাব, উপনিবেশায়নের যে প্রভাব, সেটা অনেকাংশে কাটিয়ে উঠেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো আমরা খেয়াল করি, আমার পশ্চিমবঙ্গের বন্ধু বান্ধব যারা আছেন তাদের মধ্যে জমিদার প্রথা নিয়ে একটা নস্টালজিয়া কাজ করে। তারা অনেকেই বলে না ওই এলাকায় একজন জমিদার ছিলেন, তিনি খুব বিখ্যাত ছিলেন, সম্ভ্রান্ত ছিলেন, বা বলেন যে আমার এই আত্মীয় উনি জমিদার ছিলেন। আমাদের দেশে পূর্ববঙ্গে বা বাংলাদেশে এই জিনিসটা কিন্তু এভাবে করতে দেখা যায় না বা বলতে দেখা যায় না। এর কারণ আছে। কারণটা হচ্ছে এই যে জমিদার শ্রেণী, তারা হচ্ছে শিক্ষায় সভ্যতায় উন্নত হবে, যার অন্যতম প্রতিভু ঊনবিংশ শতাব্দীর শেষে রবীন্দ্রনাথ ঠাকুর। এই জিনিসটা আসলে পূর্ববঙ্গের অত্যাচারিত নিপীড়িত কৃষক শ্রেণী, যাদের ছেলে মেয়েরা পরবর্তীতে আমরা যারা পাবলিক ভার্সিটিতে পড়ছি, যারা 71-এর আন্দোলন করেছি, 71-এ যুদ্ধ করেছি, যারা 52-তে ভাষা আন্দোলন করেছে, আমাদের কাছে এই জমিদার শ্রেণী কোনো আপিল নাই, কারণ এরা আমাদেরকে শোষণ করেছে এবং আমাদের পূর্বপুরুষরা এদের বিরুদ্ধে ক্রমাগত বিদ্রোহ করেছে। এবং জমিদার শ্রেণী বলতে শুধু হিন্দু জমিদার শ্রেণী না, মুসলমান জমিদারও ছিল, যদিও প্রিডমিনেন্টলি হিন্দু। তবে হিন্দু হোক মুসলমান হোক, এদের স্বার্থ ছিল হচ্ছে ওই যে ডাইভার্জেন্ট, আমাদের স্বার্থের সাথে এদের স্বার্থের ছিল বিরোধ। যতটা আমাদের থেকে লুটপাট করে তারা ব্রিটিশদের দিতে পারবেন, সেখান থেকে মাসোহারা নিতে পারবেন, ততটা হচ্ছে তাদের লাভ। তো এই যে একটা শ্রেণী তৈরি হলো, এমন একটা শ্রেণীর কাছে শিল্প এবং সাহিত্যের দখল চলে গেল, যে শ্রেণীটা হচ্ছে গিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, বরং আকাঙ্ক্ষার বিরোধী। যেরকমটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যক্তিক অনেক সমালোচনা আছে, এখানে আমি ব্যক্তিক সমালোচনা গুলো করবো অবশ্যই, কারণ বাঙালি মধ্যবিত্তের উত্থান যখন আমি বলেছি নিয়ে আলোচনা করব, আমি শুধু বলিনি যে বাঙালি মধ্যবিত্তের সাহিত্য চর্চার উত্থান বা বাঙালি মধ্যবিত্তের মনন চর্চার উত্থান, আমি বলেছি বাঙালি মধ্যবিত্তের উত্থান। তো মধ্যবিত্তের মননের কুৎসিত দিক, সুন্দর দিক, সবকিছু নিয়ে আলাপ করব। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কুৎসিত দিকটা আগে বলি, ভালো দিকটা একটু পরে বলি, যেহেতু তিনি খুব জনপ্রিয়। ভালো দিকটা দিয়ে কথাটা শেষ হোক। তো মধ্যবিত্তের বাঙালি সে সময়কার মধ্যবিত্তের এই যে জনবিরোধী মনোভাব, এটা প্রমাণ পাওয়া যায় উনার খুব বিখ্যাত একটা বই আছে উনার, গোমস্তা, এককালে উনার জমিদারিতে, সম্ভবত কুষ্টিয়ায় উনার যে স্টেট ছিল সেখানে গোমস্তা হিসেবে কাজ করেছেন, উনার নামটা আমার ঠিক মনে আসছে না। উনার একটা বই আছে, ওই বইতে লেখা আছে উনার জমির একটা অংশ কোন একজন দরিদ্র প্রজাকে দিয়ে দেওয়ার জন্য বা ওই অংশের খাজনা মকুব করার জন্য ওই গোমস্তা সাহেব রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, কি বলিস রে, আমার ভাগ্নে নগেন তাহলে খাবে কি, সামান্য জমি, খুব বেশিও না। তো এটা হচ্ছে তখনকার দিনে মধ্যবিত্তের সাধারণ টেন্ডেন্সি, ব্যক্তিক টেন্ডেন্সি সম্পত্তির প্রতি। এবং মানে হচ্ছে এখানে আসলে এই একটা লাইনের মধ্যেই সবকিছু প্রকাশ পেয়ে যায়, শুধুমাত্র এই একটা ঘটনার মধ্যে সবকিছু প্রকাশ পেয়ে যায়। বাঙালির সাহিত্য চর্চার, বাঙালির মনন চর্চার প্রতিভু। এবং যদি আমি সাহিত্যর ক্ষেত্রে, মননের ক্ষেত্রে রবীন্দ্রনাথের কথা বলতে চাই, অতি মানবিক, অতি মানবিক। উনি এত এত ভালো লিখেছেন এবং এত পরিমাণে লিখেছেন, প্রত্যেক দিন বলতে গেলে তার জীবনের তিনি লেখালেখি করেছেন, এবং তাও এত মানে ভালো কোয়ালিটির সেগুলো। তার একদম অল্প বয়স থেকে শুরু করে হলেও অল্প বয়সের লেখাগুলো এতটা মানে এতটা উচ্চ, অতি মানব বলা ছাড়া ওনাকে আর কোনো কিছু বলা যায় না। কিন্তু এই দিক থেকে তিনি আমাদের মধ্যবিত্তের যে উৎকট চরিত্র তার পুরোপুরি প্রতিনিধিত্ব করেছেন জমিদার হিসেবে। তো এই জমিদার শ্রেণীর যে আমরা চরিত্রটা দেখতে পাই, সেটা হচ্ছে ঠাকুর পরিবার, জোড়াসাগর ঠাকুর পরিবার হচ্ছে এটার একদম কি বলা যায় প্রতিভূ। তাদেরকে বিশ্লেষণ করলে, তাদের অ্যানাটমিক্যাল অ্যানালাইসিস করলেই আমরা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকের মধ্যবিত্তের চরিত্র বুঝে যাব। তো তাদের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তারা নিজ সংস্কৃতি সম্পর্কে সচেতন ছিলেন, কারণ তারা জানতেন যে ব্রিটিশরা তাদের যে সংস্কৃতিটা শেখাচ্ছে সেটা শিখতে গিয়ে নিজেদেরটা ভুলে গেলেও চলবে না।
কিন্তু তারা ব্রিটিশদের শিক্ষাটাকে উত্তম মনে করতেন সভ্যতার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, এবং সেটা শিখতেন। যে কারণে বিলেতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার 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 পূর্বপুরুষ অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যাকে দিয়ে সবকিছু শুরু হয়েছিল, তিনিও ব্রিটেনে গিয়েছিলেন, ব্রিটিশদের সাথে মেলামেশা করেছেন, সভ্যতা এবং সংস্কৃতির দিকে অনেক কিছু নিয়েছেন, চিত্রশিল্প নিয়েছেন, ইত্যাদি নিয়েছেন। আমাদের দেশের এই এই যে চিত্রশিল্প সাহিত্য, মধ্যবিত্তের এই যে সাহিত্য সৃষ্টি, এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা ঘটে, সেটা হচ্ছে এই সময় এবং এর পিছনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অবদান অনেক বেশি। সেটা হচ্ছে এইবার আরেকটা ডাইভারজেন্স ঘটে, সেটা হচ্ছে আমাদের দেশের নিজস্ব শিল্প সংস্কৃতি সাথে পরবর্তী শিল্প সংস্কৃতির ডাইভারজেন্সটা কিভাবে ঘটে? আমাদের দেশের শিল্প প্রধানত ছিল পুঁথি সাহিত্য। পরবর্তীতে বঙ্কিমচন্দ্র তিনি গদ্য সাহিত্য সৃষ্টি করেন ব্রিটিশদের অনুকরণে, এবং এর পরবর্তী জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আঁকাআঁকিতে আমরা দেখি দেশীয় উপাদান, তাদের আঁকাআঁকিতে আমরা দেখি দেশীয় উপাদান, কিন্তু আঁকার স্টাইলে যদি খেয়াল করি, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকার স্টাইলেও আমরা খেয়াল করি সুররিয়ালিজম তেমন একটা আসেনি, কিন্তু ইউরোপিয়ান রিয়ালিজম খুব ভালোভাবে সেখানে ফুটে উঠেছে। অর্থাৎ আমাদের দেশে পটুয়া শিল্পীদের যে শিল্প, সেটা তার মধ্যে নাই। এবং জোড়াসাঁকোর ঠাকুর পরিবার যখন এইভাবে শিল্প সাহিত্য চর্চা শুরু করে, তখন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ সবসময়, যে কোনো সমাজেই উচ্চ শ্রেণীর মানুষকে সবসময় অনুকরণ করতে পছন্দ করে, সবসময় তাদের মতো হতে চায়। এভাবে তারা সমাজে নিজেদের প্রতিপত্তিটা আরো বাড়াতে চায়, গ্রহণযোগ্যতা বাড়াতে চায়। তো এভাবে যখন তারা শুরু করে, আমাদের পুঁথি সাহিত্য এবং পটুয়া সাহিত্যের থেকে আলাদা হয়ে তারা যখন সংস্কৃতি চর্চা করা শুরু করে, তখন কলকাতায় এবং পশ্চিমবঙ্গে এমন একটা নতুন সংস্কৃতি এবং শৈল্পিক ধারা সৃষ্টি হয়, সাহিত্যের ধারা সৃষ্টি হয়, যেটা উপাদান দেশীয়, ফরম্যাট বিদেশি, এবং এদিক থেকে সেটা উন্নত, কিন্তু দেশীয় উপাদান সেখানে এমনভাবে ইনকর্পোরেট করা হয়েছে যে সেটা মৌলিকত্ব থাকেনি। এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখি জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বাউল লালনকে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন, এই দিক থেকে তাদের প্রশংসা অবশ্যই করতে হয়। কিন্তু শিল্প সাহিত্যের ক্ষেত্রে যে ফরম্যাট, সেই ফরম্যাটের ক্ষেত্রে তারা এইটা চিন্তা করেননি যে পটুয়া শিল্প থেকেই উন্নত হয়ে আস্তে আস্তে আমরা কোন দিকে যেতে পারি, কোন ভিন্ন ডিরেকশনে যেতে পারি। তারা ডিরেক্ট হচ্ছে শুরুই করেছেন পাশ্চাত্য থেকে যেটা পেয়েছেন সেটাকে বেসিস ধরে নিয়ে, সেটা এখনো আমাদের মধ্যে প্রচলন আছে। আমাদের দেশে শিল্প সাহিত্য, গান, যাই আপনি বলেন সাহিত্যের বা মধ্যবিত্তের বিনোদন, আপনি আজকে যখন বাসায় শুয়ে আপনি একটা গান শুনছেন, আপনি যখন কোনো একটা আর্ট ফর্ম দেখছেন, আপনি যখন কোনো একটা সাহিত্য পড়ে দেখছেন, আপনি এটা ট্রেস করেন, আপনি ট্রেস করে কিন্তু বাংলা বা আমাদের দেশের কিছু পাবেন না। আপনি কিন্তু বলতে পারবেন না যে একজন ব্রিটিশ কিন্তু বলতে পারে, একজন ব্রিটিশ আজকে যখন সিডনি শেলডনের একটা বই পড়বে, আজকে যখন সে এমনকি বিদেশি সাহিত্য যেটা ইংলিশে লেখা হয়েছে, হারুকি মুরাকামির বই পড়বে, চিনুয়া আচেবের বই পড়বে, আফ্রিকান ব্রিটিশ উপন্যাস, তারা কিন্তু ট্রেস করতে পারবে যে এইটা হচ্ছে একটা ইংরেজি উপন্যাস, এইটা এইভাবে বিবর্তিত হয়ে আমাদের একদম শুরু হয়েছে বেয়াউল থেকে শুরু করে আমাদের প্রাগৈতিহাসিক সাহিত্যের উপাদান, সেখান থেকে এইভাবে হয়ে বর্তমানে এসেছে। আপনি আজকে বাঙালি হয়ে যে উপন্যাসটা পড়ছেন, সেটা হুমায়ুন আহমেদের হোক আর যার হোক, আপনি মধ্যবিত্ত, আপনার মধ্যবিত্তের যে এন্টারটেইনমেন্ট, সেটা যে আপনি পড়ছেন, আপনি কি ট্রেস করতে পারবেন আমাদের পুঁথি সাহিত্যের প্রতি? আপনি কি দেখাতে পারবেন পুঁথি সাহিত্য থেকে কিভাবে হুমায়ুন আহমেদের সাহিত্য আসছে? আপনি পারবেন না। কেটে যাবে, সুর কেটে যাবে, তাল কেটে যাবে। একটা জায়গায় গিয়ে আপনি দেখবেন পুঁথি সাহিত্য এসে আটকে গেছে, চলে গেছে অন্যদিকে, বা যাই নাই, থেমে গেছে চিরজীবনের জন্য, কোথাও যায় নাই, থেমে গেছে। আর আরেক জায়গায় দেখবেন নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে, আপনি সেই ধারার বইটা পড়তেছেন। এবার ওই ধারাটাকে ট্রেস করেন, আপনি ট্রেস করে কি পাবেন? আপনি ট্রেস করে পাবেন হচ্ছে গিয়ে চার্লস ডিকেন্সের লেখা ওই স্টাইল গুলা পাবেন, মানে ওই স্টাইল গুলা থেকে ট্রেস করে আপনি হুমায়ুন আহমেদে আসতে পারবেন। তাহলে আমাদের দেশের যে সংস্কৃতি এবং শিল্প, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার যেটা ঊনবিংশ শেষ শতক থেকে শুরু হয়েছে, সেটা আমাদের দেশের না। আমরা আমাদের নিজেদের পরিচয়টা ভুলে গেছি, এজন্য আমাদেরকে জোর করে পুঁথি সাহিত্য জীবিত রাখতে হয়, আমাদের জোর করে পটীয় সাহিত্য জীবিত রাখতে হয়, পৃষ্ঠপোষকতা দিতে হয়, টাকা দিতে হয়, শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে হয়, বলতে হয় আপনারা আঁকেন, আপনারা লেখেন। কই ব্রিটেনে তো, কই আমেরিকায় তো বলতে হয় না। আমেরিকায় তো কখনো তাদের ইন্ডিজিনাস সাহিত্যিকদের শিল্পীদের বলতে হয় না আপনাদের শিল্প বজায় রাখেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সেটা চাহিদা আছে, তারাও স্বাভাবিকভাবে উৎপাদন করে যাচ্ছেন সেই শিল্প সাহিত্য, সেটা চলছে। আমাদের দেশে একাডেমি করতে হয়, আমাদের দেশে বোর্ড গঠন করতে হয়। কেন? এই কারণে, কারণ ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আমাদের মধ্যবিত্তে যে এন্টারটেইনমেন্ট, যে গান, যে ছবি, যে বই, যে সাহিত্য, সব চেঞ্জ হয়ে গেছে, সব চলে আসা শুরু করেছে হচ্ছে বৈদেশিক যে ধারাবাহিকতা, সেখান থেকে। তো আজকে আপনি যখন হেডফোন লাগিয়ে যে গানটা শুনছেন, যা করছেন, আপনি যদি বাংলায়ও একটা গান শুনেন, একটু চিন্তা করবেন আজকে বাঙালি মধ্যবিত্ত হিসেবে আপনি কতটুকু বাঙালি থাকতে পেরেছেন। তা বাঙালি মধ্যবিত্ত হচ্ছে এই
বাঙালি থাকতে চায়, লালনকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঙালি হতে চায়, কিন্তু বাঙালি হতে পারে না, কারণ হচ্ছে ইনফরমেট। সে উপনিবেশ থেকে ধারণ করেছে ফরম্যাটটা, এবং সেটার মধ্যে থাকতে সে স্বচ্ছন্দ বোধ করে, এবং সেটাকে সে বেটার মনে করে ব্রিটিশদের কারণে। ব্রিটিশরা যখন তাদের শিক্ষা ব্যবস্থা চালু করে, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, লর্ড মেকলে তিনি বলেছিলেন যে আমরা এই ভারতবর্ষে এমন একটা শ্রেণী সৃষ্টি করব যারা সবকিছুতে ব্রিটিশদেরকে এবং ব্রিটেনকে উন্নত মনে করবে, পাশ্চাত্য সভ্যতাকে, তাদের সভ্যতাকে উন্নত মনে করবে। এজন্যই আজকে লুঙ্গি ইজ ওয়ার্স দেন প্যান্ট, প্যান্টের থেকে লুঙ্গি খারাপ। যদি আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি আপনি খেয়াল করেন, লুঙ্গি পরে আপনি অফিস করলে খুব আরামে অফিস করতে পারবেন, লুঙ্গি পরে অফিস করলে আমাদের দেশের আবহাওয়ায় খুব আরামে অফিস করতে পারবেন। কেন আমরা প্যান্ট পরে অফিস করি, যৌক্তিকভাবে মাথায় ঢোকার কথা না। প্যান্ট ইউরোপে বা আমেরিকা মহাদেশের পরিবেশ ঠান্ডা, তারপরে বাতাস কম, গুমট বাতাস, সেখানে প্যান্ট ন্যাচারালি ইভলভ হয়েছে, প্যান্টালুন। আমাদের দেশে লুঙ্গি ন্যাচারালি ইভলভ হয়েছে, আমাদের দেশে বাতাস যেরকম আসে আমাদের দেশে এরকম। আবার মরুভূমিতে লুঙ্গি নাই, কারণ সেখানে বাতাস আসলে লুঙ্গিটা উঠে যাবে, মরুভূমিতে হচ্ছে জোব্বা। তো আমাদের দেশে হচ্ছে গিয়ে লুঙ্গি। তো আমাদের দেশে ন্যাচারাল যে পোশাক লুঙ্গি, সেটা আমরা পরি না, সেটা আমরা প্যান্ট পরে যাই ইয়ে করতে। প্যান্টটা ব্রিটেনে ফর্মাল হতে পারে, আমেরিকায় ফর্মাল হতে পারে, আমাদের দেশে লুঙ্গিও ফর্মাল ধরলাম না। শেরওয়ানি কেন ফর্মাল না? শেরওয়ানি ধরলাম আফগানিস্তান থেকে, ওখান থেকে এসেছে, কিন্তু তারপরও সেটাকে আমাদের ধুতি কেন আমাদের ফর্মাল না? কেন ধুতি ফর্মাল হতে পারে না? একটা পরিষ্কার সুন্দর কারুকার্য করা ধুতি বা লুঙ্গি কেন ফর্মাল পোশাক হতে পারবে না? এই প্রশ্নটা নিজেকে করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের গোড়া থেকে সমস্যাটা কোন জায়গায়। এটা হচ্ছে প্রথমত। এবং এরপরে হচ্ছে আমরা যদি বিংশ শতাব্দীতে চলে আসি, বিংশ শতাব্দীতে মানে 1901 থেকে 1999, বিংশ শতাব্দীর আগে আমাদের রাজনৈতিক শিল্প সাহিত্যের কথা বললাম, রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি যে সেই সময় বাঙালিদেরকে জাগ্রত করার একটা মানসিকতা তৈরি হচ্ছিল। ইংল্যান্ডের যে বিভিন্ন জায়গার লেখা, জেরেমি বেনথাম, ইয়েস উনার নামটা আমি স্মরণ করতে চাচ্ছিলাম, জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল, এদের যে লেখা যে প্রত্যেকটা মানুষকে স্বাধীনভাবে তার জীবনযাপন করার সুযোগ দেওয়া উচিত, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চালাতে দেওয়া উচিত, স্বাধীনভাবে প্রত্যেকটা গোষ্ঠীকে বিকশিত হতে দেওয়া উচিত। এই লেখাগুলো ইংরেজি শিখে তো জমিদারদের ছেলেরা পড়েছিল নাকি? তারা পড়েছিলেন, তারা শিক্ষিত হয়েছিলেন, এবং তারা বুঝেছিলেন যে ভারতীয় হিসেবে তাদেরও অধিকার আছে মানুষ হিসেবে স্বাধীনভাবে বিকশিত হওয়ার, যেটা ব্রিটিশরা করতে দিচ্ছে না। তো খুব বিখ্যাত একজন ঐতিহাসিক এইচ.এল. ফিশার, তিনি তার বইয়ে, ইউরোপের ইতিহাস বইয়ে খুব ভালোভাবেই একটা অধ্যায় ভারতে ব্রিটিশ শাসন, তিনি খুব সুন্দরভাবে লিখেছেন যে ভারতীয়রা এই ব্রিটিশ শাসনে শিক্ষিত হয়ে বুঝতে পারলো যেটা ব্রিটিশদের জন্য ভালো সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হতে বাধ্য। অর্থাৎ ব্রিটিশরা যদি আমাদের দেশে তাদের সমান অধিকার আমাদের না দিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই অন্যায়। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ব্রিটিশ শাসনের, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার এমন একটা বাই প্রোডাক্ট যেটা ব্রিটিশরা চায় নাই, কিন্তু ঘটে গেছে। তো এইটা যখন ঘটলো তখন একটা শ্রেণী তৈরি হলো, বিশেষ করে উকিল শ্রেণী, কারণ তখন হচ্ছে ব্রিটিশদের শাসনযন্ত্রে উকিল হওয়াটাই হচ্ছে বাঙালিদের সবচেয়ে ভালো একটা পজিশন ছিল, যেটা তারা নিতে পারতো, ম্যাজিস্ট্রেট হওয়া বা উকিল হওয়া। যেন আমরা দেখি অনেকেই তখন ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারের ম্যাজিস্ট্রেট ছিলেন। তো শিক্ষিত হয়ে তুমি সরকারকে শাসনে সাহায্য করবে, এটা ছিল সরকারের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষিত হয়ে আমি সরকারি চাকরি করব, 2 পয়সা খাবো। সরকারের যেহেতু ব্রিটিশদের ডান্ডার ভয়ে আমাকে মানুষ ভয়ের চোখে দেখবে, যেটা এখনো আছে বিসিএস ক্যাডার। ইংল্যান্ডে হচ্ছে গিয়া ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পাকিস্তান সিভিল সার্ভিস সেম অবস্থা। তো যেখানে সিভিল সার্ভিস, সিভিল সার্ভেন্ট, এটা ইউরোপে সত্যিকারই সার্ভেন্ট বুঝায়, আমাদের দেশে সিভিল সার্ভেন্ট নামেই সিভিল সার্ভেন্ট, কামে হচ্ছে গিয়ে সিভিল মাস্টার। তো এটা হচ্ছে ওই ওই আমাদের মধ্যবিত্তের যে উৎপত্তি, সেখানে উপনিবেশবাদের ফল। তো এর ফলে যেটা হয়, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দল মত গঠিত হতে থাকে, মানুষ সংগঠিত হতে থাকে। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম এটা শুরু হয়েছিল ইউথ বেঙ্গলি ইয়াং বেঙ্গল মুভমেন্টের মাধ্যমে। ডিরোজিও নামে একজন খ্রিস্টান শিক্ষক, তিনি হচ্ছে হিন্দু কুসংস্কার, হিন্দু ধর্মের কুসংস্কার, সামাজিক যে বিধিনিষেধ ইত্যাদি থেকে সমাজকে মুক্ত করার জন্য নতুন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হিন্দু যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিলেন, ইয়াং বেঙ্গল। তারা অনেক লেখালেখি করেছেন, তাদের মধ্যে হচ্ছে অনেক বিখ্যাত লেখক ছিলেন, একজনের নাম আমার এই মুহূর্তে মনে আসছিল কিন্তু এখন মনে আসছে না। তার লাস্ট নেম হচ্ছে তর্কালঙ্কার। তার বিখ্যাত একটা লেখাও আছে, পড়ালেখা করে যে গাড়ি মদন মোহন তর্কালঙ্কার। ইয়েস। তো ইনারা হচ্ছেন গিয়ে ডিরোজিওর শিষ্য ছিলেন, এবং তারা হিন্দু ধর্মের কুসংস্কার দূর করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন ব্রিটিশদের সহায়তায়। এবং এই প্রচেষ্টা 19 শতাব্দীর শেষ দিকে এসে রাজনৈতিক রূপ ধারণ করে, অর্থাৎ বিভিন্ন সংঘ তৈরি হতে থাকে।
যেটা আমরা রবীন্দ্রনাথের লেখায়ও দেখতে পাই। রবীন্দ্রনাথের সেটা আরেকটু পরে আসছি। তো এই সংঘ কংগ্রেস গঠিত হয়, ভারতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস গঠিত হয়, সেটাও আবার ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টাভিয়ান হিউমের তত্ত্বাবধানে গঠিত হয়। তো যেখানে ছিলাম বিংশ শতাব্দীর শেষে, তো বিংশ শতাব্দীর শেষে এই রাজনৈতিক চেতনা উদ্ভূত হলেও সেটা ছিল সাম্প্রদায়িকভাবে রাজনীতি। অর্থাৎ আমাদের দেশে ব্রিটিশরা আসার আগে আমরা কিন্তু সম্প্রদায় সম্প্রদায় বিভক্ত ছিলাম। পুঁজিবাদের ক্ষেত্রে যেটা হয়, ব্রিটিশ শিল্পপতি শ্রেণী, ব্রিটিশ শ্রমিক শ্রেণী, ব্রিটিশ মধ্য শ্রেণী, এরা কিন্তু একত্রিত হয়ে যখন বাইরের দেশগুলোর সাথে ব্যবসার জন্য প্রতিযোগিতা করে, যখন তারা বাইরের দেশে তাদের প্রোডাক্ট বিক্রির জন্য প্রতিযোগিতা করে, ইংল্যান্ডের প্রোডাক্ট যখন ফ্রান্সের সাথে প্রতিযোগিতা করে, ইংল্যান্ডের শ্রমিক শ্রেণী যখন দেখে যে ইংল্যান্ডের প্রোডাক্ট বেশি বিক্রি হলে আমার লাভ, ফ্রান্সেরটা কম বিক্রি হলে আমার লাভ, ফ্রান্সের যখন সেম জিনিসটা বুঝতে পারে ফ্রান্সের জনগণ, ফ্রান্সের শ্রমিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, মধ্য শ্রেণী, তখন জাতীয়তাবাদের একটা নতুন ধারা সৃষ্টি হয়। অর্থাৎ নিজেদের জাতিগত স্বার্থই যে প্রধান, অন্য সবকিছু পরে, এই ধারণাটা সৃষ্টি হয়, একটা জাতীয়তাবোধের সৃষ্টি হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ফলে। ইউরোপে এটা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই, জাতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে। আমি ব্রিটিশ, আমি ব্রিটেনে থাকি, আমি ব্রিটিশ জাতীয়তাবাদী। আমি ফ্রেঞ্চ, আমি ফ্রান্সে থাকি, আমি ফরাসি জাতীয়তাবাদী। আমাদের দেশে সেটা হয়নি। আমাদের দেশে যেহেতু আমরা মোগল আমল থেকে যে যে সমাজটা আমরা পেয়ে এসেছি সেটা ছিল হচ্ছে হিন্দু সমাজ, হিন্দুদের মধ্যে আবার অচ্যুত সমাজ, আবার যারা অভিজাত সমাজ তাদের মধ্যে হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে রাঢ়ী ব্রাহ্মণ, বর্ধমানের ব্রাহ্মণ। আপনারা বঙ্কিমের লেখা যদি পড়ে থাকেন এইসব অনেক দেখবেন আপনারা, যে আপনি কোন শ্রেণীর ব্রাহ্মণ আছেন, আমি রাঢ়ী ব্রাহ্মণ। রাঢ়ী ব্রাহ্মণ মানে সে খুব উচ্চতর কিছু একটা। বঙ্কিমের বিশেষ করে একদম প্রথম দিকের যে বইগুলো, সেগুলোর মধ্যে আপনারা এগুলো ভালো মতো খেয়াল করে ওই সময় সমাজের মধ্যবিত্ত শ্রেণীর পরিস্থিতি বুঝতে পারবেন। ওই সময় শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মধ্য শ্রেণী, বঙ্কিমের মতো ইংরেজি শিক্ষিত মধ্য শ্রেণীর প্রতিনিধিরা রাঢ়ী ব্রাহ্মণকে, কে বর্ধমানের ব্রাহ্মণ ইত্যাদি বিচারে মত্ত ছিলেন, ব্যস্ত ছিলেন। অর্থাৎ আমাদের দেশে যে মধ্য শ্রেণীর উৎপত্তি হয়েছিল সেটা ছিল ধর্মীয় ভাবে, সম্প্রদায়গত ভাবে তাদের নিজেদের পরিচয় দিত। তারা কিন্তু এটা বলতে পারেনি যে আমরা ভারতীয়, এবং একটা নির্দিষ্ট সময়ের আগে এটাও বলেনি যে আমরা বাঙালি। আমরা বাঙালি এটা বঙ্কিমের কাছ থেকে এসেছে, কিন্তু সেই বাঙালি বলতে তিনি মুসলমানকে গণাই ধরেন নাই। মুসলমান তো নাই, মুসলমান বাঙালি না। এমনকি ঊনবিংশ শতাব্দীতেও 1901 থেকে শুরু করে 1950-এর আগে কলকাতায় এমন খবর ছাপা হয়েছে, মোহামেডানের সাথে যখন হচ্ছে পশ্চিম বাংলার খেলা হয়েছে, ইস্ট বেঙ্গলের, দুঃখিত, মোহনবাগান পশ্চিমবঙ্গের এটা খেলা মোহনবাগান। যখন হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহনবাগানের সাথে যখন খেলা হয়েছে, কলকাতার পত্রিকায় এসেছে মুসলমানের সাথে বাঙালির খেলা ইত্যাদি। তো বুঝতেই পারেন যে মোহামেডান, যেটা হচ্ছে গিয়ে মোহাম্মদান আর কি, মানে মুসলমানদের ক্লাব, বাঙালি মুসলমান যারা, তাদের ফুটবল ক্লাব, সেটার সাথে খেলা হয়েছে। কলকাতার পত্রিকায় প্রকাশিত হয়েছে বাঙালির সাথে মুসলমানের ফুটবল ম্যাচে মুসলমান বিজয়ী, বাঙালি পরাজিত। তো এটা থেকে বোঝা যায় যে কত দূর পর্যন্ত মানে চিন্তা করা হয়েছে যে বাঙালি মানে হচ্ছে হিন্দু। এখন হিন্দুরাই যেহেতু প্রথম দিকে হচ্ছে শিক্ষা সংস্কৃতিতে উন্নত ছিলেন, প্রথম দিক থেকে, মুঘল আমল থেকে শুরু করে, তো তারা যখন ব্রিটিশদের সহায়তায় সমাজে উচ্চস্থান আসীন হলেন, তখন তারা দেখলেন আমরা বাঙালি এবং আমরা হিন্দু। তো তারা বাঙালি বলতে নিজেদেরই বুঝিয়েছেন বাঙালি, হিন্দু বলতে তারা বুঝিয়েছেন সারা ভারতবর্ষের হিন্দু। তো ওই দিক থেকে তারা সারা ভারতবর্ষের সাথে কানেক্ট করেছেন নিজেদেরকে বাঙালি হিসেবে। এই বাঙালি হিন্দু সমাজকে সংঘবদ্ধ করেছেন, মুসলমানকে একদম ফেলে দিয়েছেন ডাইরেক্ট, তারা গণায় ধরেন নাই। তো বিংশ শতাব্দীর শুরুর দিকে আমরা দেখি হচ্ছে কি স্বদেশী আন্দোলন শুরু হয়। এই স্বদেশী আন্দোলন শুরু হয়ে হচ্ছে আয়ারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন হয় ব্রিটিশদের বিরুদ্ধে। সেটা দেখে আমাদের দেশে ভারতীয় জাতীয়তাবাদীরা উদ্বুদ্ধ হয়, আয়ারল্যান্ড যদি ইংল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, ফ্রি আইরিশ রুল তারা কায়েম করতে পারে, আমরা কেন পারবো না? এটা হচ্ছে এইচ এল ফিশারের বিশ্লেষণে ভালোভাবে আছে যে আইরিশদের কাছ থেকে আমরা কতটুকু অনুপ্রাণিত হয়েছিলাম। তো সেখান থেকে আমাদের নেতা, আমাদের বিখ্যাত লিজেন্ড যারা আছেন জাতীয়তাবাদী, ক্ষুদিরাম, তারপরে মাস্টারদা সূর্য সেন, এদের উদ্ভব হয় হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে। তারা সন্ত্রাসবাদী কার্যক্রমের মাধ্যমে এই যে বাঙালি জাতিকে সংগঠিত করতে চেষ্টা করেন। ওই ক্ষেত্রেও আবার দেখুন, বাঙালি জাতি মানে কিন্তু হিন্দু জাতি। অনেকেই প্রতিবাদ জানাতে পারেন যে মাস্টারদা সূর্য সেনের অনেক মুসলিম সহযোগী ছিল, জাতীয়তাবাদে অনেক মুসলিমরা সাহায্য করেছেন। অবশ্যই করেছেন, কারণ মুসলমানরা ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত ছিল এবং অনেক আরো আগে থেকে, কিন্তু এবং তারা ব্রিটিশদের থেকে মুক্তি চেয়েছিল, এজন্য তারা সহায়তা করেছিলেন। কিন্তু নেতারা, যারা জাতীয়তাবাদী আন্দোলনের নেতারা ছিলেন, তারা কিন্তু মুসলমানদেরকে একটা
শক্তি হিসেবে, নিজেদের সহযোদ্ধা এবং ভাই হিসেবে সেভাবে গ্রহণ করতে পারেননি। যেটা হচ্ছে অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন সেটা গঠন কিন্তু ওইরকমই ছিল। সেখানে এমনকি আনন্দ মঠ পড়ানো হতো, আনন্দ মঠ রাজনৈতিক সাহিত্য হিসেবে পড়ানো হতো, পড়া বাধ্যতামূলক ছিল অনুপ্রেরণার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে। আবার আনন্দ মঠে যদি ফিরে যান, বঙ্কিমের লেখা আনন্দ মঠ, সেখানে ব্রিটিশদের সাথে সংগ্রামের আগে ওই আনন্দ মঠের সন্ন্যাসীরা সংগ্রাম করছেন মুসলমানদের সাথে, এবং একজন সন্ন্যাসী মন্তব্য করছেন সেই উপন্যাসে যে এই মুসলমান পাতক শাসকদেরকে জানি নেড়েদেরকে এই দেশ থেকে তাড়ানোর আগ পর্যন্ত আমাদের কোনো শান্তি হবে না। তো আমরা এই যে মধ্যবিত্তের উত্থানটা দেখি, এই উত্থানে আমরা এই কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করি। এক হচ্ছে গিয়ে ডাইভারজেন্স, ইউরোপের মধ্য শ্রেণীর যে সাধারণ মানুষের, গণমানুষের যে ধারণ করা অস্তিত্বকে ধারণ করা, দাবিকে ধারণ করা, সেখান থেকে ডাইভারজেন্স, শাসক শ্রেণীর সাথে ডাইভারজেন্স যেটা, সেটাকে অনুসরণ করে। শিল্প সাহিত্য থেকে আমাদের ডাইভারজেন্স, আমাদের নিজস্ব সাহিত্য থেকে আমাদের ডাইভারজেন্স দ্বিতীয়ত। তৃতীয়ত জাতীয়তাবাদের উত্থান, কিন্তু সেই জাতীয়তাবাদও সাম্প্রদায়িক জাতীয়তাবাদ। তো আজকে আমার মনে হয় এটুকু আলোচনায় যথেষ্ট। শুধু যেহেতু উত্থান নিয়ে আমরা কথা বলছি, আমি অনেক দূরে গিয়ে গেছি, আমি আসলে 20 শতাব্দী পর্যন্ত চলে আসছি, আরো ডিটেলস আলোচনা করা যেত মাঝখানে, কিন্তু তারপরে চলে আসছি কারণ জোড়াসাঁকো ঠাকুর পরিবার আলোচনা করা উচিত ছিল সেজন্য। তো এখন আলোচনাটা ক্লোজ করব। আলোচনাটা ক্লোজ করার আগে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, যিনি, ওনার নামটা মনে আসছে না, সালেহ আহমেদ বা সালেহ চৌধুরী, উনি একটা মন্তব্য করেছিলেন। এক্স্যাক্টলি মন্তব্যটা বলতে পারছি না, মন্তব্যটা অনেকটা এরকম যে ইউরোপের রেনেসার যে মধ্যবিত্ত আর আর আমাদের যে মধ্যবিত্ত তারা এক নয়। আমাদের মধ্যবিত্ত 80,000 টাকা দিয়ে তারা কিনতে পারে, তারা শোপিস কিনতে পারে, কিন্তু বই কিনতে পারে না। অর্থাৎ এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন, এবং এই মন্তব্যটা হচ্ছে সাফাইস করে এই পুরো কথায় আমি যা বলেছি। তো যাই হোক, এই হচ্ছে আলোচনা। সাগর সেচার কাম করতে পারার কথা না আমার, যেটা আহমেদ সফাকে হচ্ছে ডক্টর রাজ্জাক বলেছিলেন, সেখানে আমি তো তুচ্ছাতি তুচ্ছ ক্ষুদ্র একটা মানুষ। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করলাম, এবং অনেক কিছু বলেছি যেটা বিতর্কিত, সেটা নিয়ে আলোচনা হোক। আশা করি একটা প্রাণবন্ত আলোচনা হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে। আচ্ছা, জোড়াসাঁকো ঠাকুর পরিবার, হ্যাঁ, যেটা কথা যে মানে তাদের সাহিত্যের ব্যাপারে আমি বলতে চাই যে এরা কিন্তু আসলে শুধু ইউরোপমুখী ছিল এই ব্যাপারে আমি বিশ্বাসী না। মানে সাহিত্যের ক্ষেত্রে হয়তো বা তারা মানুষ কেমন ছিল, লোক কেমন ছিল, সেগুলো ভিন্ন ব্যাপার, কিন্তু এরা মানে যেখানে যা পাইছে, বিশেষত রবীন্দ্রনাথ মানে সেটাই কুড়ায় আনছে, সেটা ফার্সি হোক কিংবা ফরাসি হোক। মানে এরা যে শুধু ইউরোপমুখী ছিল কিংবা ইয়া ছিল এরকম না, এটা একদমই। সে যেমন উনি যেমন নিজে ফার্সি পড়াচ্ছেন, কিংবা ফার্সি কবিতা পড়ছেন, ইয়া কবিতা পড়ছেন, আবার তিনি কিন্তু তার ওই যে ভাইপো ছিল কিংবা আত্মীয় স্বজন ছিল অনেকে ইউরোপে যে যে মডার্ন আর্ট, ইউরোপিয়ান সেই সময় আর্ট, সেটা শেখানোর জন্য পাঠাচ্ছেন। সুতরাং করছেন এটা। জোড়াসাঁকো ঠাকুর পরিবার নিয়ে আর একটু আলোচনা, কিংবা তারা যে শুধু ইউরোপমুখী ছিল এমনটা না, যা যেখানে যা পাইছেন জ্ঞানের, শিল্পের, সাহিত্যের, সেখানে সেটা করে আনছেন। হ্যাঁ, উনি তো বিশ্বকবি শুধু শুধু না, উনি বিশ্ব থেকেই গ্রহণ করেছেন, বিশ্বকেও দিয়েছেন, সেজন্য বিশ্বকবি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে উনি ইউরোপমুখী ছিলেন এই অর্থে যে সবকিছুই উনি ইউরোপকে অনুকরণ করেছেন, ওই অর্থে না। আমি যেটা বলেছি, আমি কিন্তু বলেছি যে উনারা এমন সাহিত্য এবং শিল্প সৃষ্টি করেছেন যেটা উপাদান ছিল আমাদের দেশীয় উপাদান। অর্থাৎ ওনারা এঁকেছেন আমাদের দেশের উপাদান এঁকেছেন, ওনারা লেখায় তুলে ধরেছেন আমাদের উপাদান। ঘরে বাইরে উপন্যাসটা, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটা পুরোপুরি ভাবে হচ্ছে গিয়ে আমাদের দেশের জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে, আমাদের দেশের গণমানুষের সেখানে যে ভোগান্তি, আমাদের জমিদার শ্রেণী সেখানে অংশগ্রহণ, এইসব ওখানে ফুটে উঠেছে। ওনার ওনার নৌকাডুবি উপন্যাসটা আমাদের গ্রামীণ জীবনের একেবারে, মানে গ্রামীণ জীবন, শহুরে জীবনের, তখনকার দিনের কলকাতা, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ একেবারে ওভারঅল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ওনার ছোট গল্পগুলো কি বলবো, অসাধারণ। কিন্তু ওইটা আমি অস্বীকার করি না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে উনারা ছিলেন যুগের সন্তান, এটা আমাদের বুঝতে হবে। উনাদের পক্ষে কিছু জিনিস করা সম্ভব, কিছু জিনিস বোঝা বা করা সম্ভব ছিল না, যেটা আমার পক্ষে সম্ভব। আজকে আমি আরিফ সোহেল, আমি তুচ্ছাতি তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র আরিফ সোহেলের পক্ষে এই যে বিশ্লেষণ করা সম্ভব হলো যে ঊনবিংশ শতাব্দীর মধ্যবিত্তের সমস্যা কি ছিল, এটা রবীন্দ্রনাথের মতো মহান মানুষের ওই সময় সম্ভব হয় নাই। কারণ হচ্ছে আজকে আমি 200 বছরের ইতিহাস, 300 বছরের ওই সময়ের ইতিহাস পড়ে কথাটা বলছি। ওই সময় তো ইতিহাসটা তখন তৈরি হচ্ছে, লিখিত হচ্ছে। উনি কিভাবে জানবেন যে সেই সময়ের মধ্যবিত্তের যে বিকাশ, ইউরোপের যে পুঁজিবাদী যে মানসিকতা, ঔপনিবেশিক মানসিকতা, সেটা তার মধ্যে কিভাবে প্রবেশ করেছে, এটা তিনি কিভাবে জানবেন? আমি বলেছি ফরম্যাটের কথা।
গদ্য ফরম্যাট যে আমরা ইউরোপের গদ্য ফরম্যাট ব্যবহার করছি এতে কোনো সন্দেহই থাকতে পারে না। যদি সন্দেহ থাকে তাহলে আমাদের পুঁথি সাহিত্য, আমাদের দলিল সাহিত্যের সাথে রবীন্দ্রনাথের উপন্যাস কেন, আমাদের যে কোনো বঙ্কিম থেকে শুরু করে যে কোনো আধুনিক উপন্যাস তুলনা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারেন। আমি তো অলরেডি বলেছি প্রমাণ হিসেবে, আপনি দেখতে পারেন। আপনি আমাদের যে কোনো উপন্যাস যেটা 1757 পরে লেখা হয়েছে, 1757 বলতে বঙ্কিমচন্দ্র 1800 শতকের পরে লেখা হয়েছে, প্রত্যেকটা উপন্যাস থেকে আপনি ট্রেস করেন কিভাবে এটা বিবর্তিত হয়ে এই জায়গায় আসছে। আপনি আমাদের দেশের কোনো পুঁথি পাবেন না। আপনি ট্রেস করতে করতে যাবেন চার্লস ডিকেন্সের কাছে, আপনি ট্রেস করতে করতে যাবেন হচ্ছে গিয়ে ইয়ার কাছে, ভিক্টর হুগোর কাছে, এদের কাছে আপনার যাইতে হবে। আপনি ট্রেস করতে করতে দেখবেন যে ভিক্টর হুগোর লেখা এইভাবে চার্লস ডিকেন্সের উপন্যাস এইভাবে বিবর্তিত হয়ে হয়ে ওই স্টাইলে আমাদের দেশে উপন্যাস লেখা হয়েছে। আপনি নৌকাডুবি নিয়ে লেখেন, নৌকাডুবির যে এই যে ফর্মাগুলো, নৌকাডুবির এই যে 1, 2 এভাবে যে বইগুলো লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, এই স্টাইলটা কোথা থেকে এসেছে? এই স্টাইলটা এসেছে ইউরোপ থেকে। তো অর্থাৎ তারা এই স্টাইলটা ওনারা সৃষ্টি করেছেন। আমি শুধু এটাই বলেছি। এখানে কি ওনারা অন্যায় করেছেন? না, কখনোই না। কারণ প্রথমত তারা ছিলেন যুগের সন্তান, দ্বিতীয়ত সে সময় পুঁথি সাহিত্য থেকে আমাদের গদ্য সাহিত্যে ট্রান্সফর্ম করার কাজটা বা দায়িত্বটা রবীন্দ্রনাথের কাঁধে বর্তায় না। কারণ রবীন্দ্রনাথ ছিলেন 19বিংশ শতাব্দীর শেষের দিকে, তার আগে বাংলা উপন্যাস লেখা হয়েছে, আলালের ঘরে দুলালও লেখা হয়ে গেছে অলরেডি, প্রমোদ, তারপরে বঙ্কিমচন্দ্র লিখে গেছেন, অনেকেই লিখে গেছেন। তো এই দায়িত্বটা ছিল বঙ্কিমচন্দ্রের যে জেনারেশন তাদের ওপরে, এই দায়িত্বটা ছিল তাদের ওপরে। উনারা ব্যর্থ হয়েছেন, উনাদের ব্যর্থতার দায়ভার রবীন্দ্রনাথের ওপর আসে না। উনারা ব্যর্থ হয়েছেন আমাদের পুঁথি সাহিত্য থেকে, আমাদের পটুয়া শিল্প থেকে ন্যাচারাল ওয়েতে ইভলভ করতে। তারা বলেছেন এটা বাদ, আমি ব্রিটেনের থেকে নিব। এবং সেজন্য আবার বঙ্কিমকেও দোষ দেয়া যায় না। বঙ্কিমচন্দ্রের মতো লোককে, উনিও যথেষ্ট মানে কি বলবো অবশ্যই শ্রদ্ধার পাত্র, উনাকেও যদি আমি দোষ দিই শুধু একটা কারণে দিব, সাম্প্রদায়িকতা, সেখানেও 100% দোষ দিব না, দিব 30 থেকে 40%। কারণ সেই মুঘল আমলে মানসিকতা নিয়ে আপনি বড় হয়েছেন। আপনি তো আর এই 21বিংশ শতাব্দীর আরিফ সোহেল না, আপনি মুঘল মানসিকতা নিয়ে বড় হয়েছেন। হিন্দু মুসলমান সম্প্রদায় দেখে আসছেন ছোটবেলা থেকে, জাতীয় কোনো পরিচয় নিয়ে বড় হন নাই। আপনি একটু ঠাস করে জাতীয়তাবাদী পরিচয় তৈরি করতে পারবেন না। তো সেদিক থেকেও সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও যখন উনাকে দোষ দিব, সেই দোষ দিব আমি 30 থেকে 40%। 60%, 70% আমি মনে করি উনি ওই যুগের সন্তান, এই জন্য তার মধ্যে সেটা ছিল। তো বঙ্কিম এবং উনারা ব্যর্থ হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ওই একই পদ্ধতিতে, ওই একই ধারায় তিনি রচনা করে গেছেন, এবং উনি বিশ্বকবি। তিনি ওইটা ধার করলেও ছাড়িয়ে গেছেন। তিনি ব্রিটিশ গদ্য সাহিত্য ধার করেও সেই গদ্য সাহিত্যের ফরম্যাটকে ছাড়িয়ে গেছেন। তিনি দেখিয়েছেন যে আমি এই ফরম্যাটে এমন সাহিত্য তৈরি করেছি যেটা তোমরা ব্রিটিশরাও করতে পারো না, আজকে আমি এই সালের নোবেল পুরস্কার নিয়ে নিলাম। উনি এটা দেখিয়েছেন। সেদিক থেকে অবশ্যই উনাকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু এটা ভুলে যাওয়ার উপায় নেই এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ প্রমাণ আছে আমাদের কাছে, ট্রেস করলেই বোঝা যাবে যে যে ফরম্যাটটা আমরা নিয়েছি শিল্প সাহিত্যের ব্রিটেন থেকে, ব্রিটেন থেকে, সেটাকে জনপ্রিয় করেছেন, পুরো দেশে প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ফ্যামিলি, শুরু করেছেন বঙ্কিমচন্দ্র। শুরু করার জন্য দায় এবং দোষ আসলে উনাদের উপর বর্তায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবিত্ত চরিত্রের যে ব্যক্তিগত ত্রুটি, এগুলোর প্রমাণ অনেক জায়গায় আছে। তো ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ ওইটা নিয়ে আমি অলরেডি যা বলার বলছি। তো ওই দিক থেকে ওই ত্রুটি ছিল, তখনকার মধ্যবিত্ত জমিদার শ্রেণী সবার ছিল, উনারও ছিল। আর সেটা তার সাহিত্য চর্চায় বা শিল্প চর্চায় আসে বলে আমি জানি না। আমার মতে, আমি ব্যক্তিগতভাবে আমি যখন শৈল্পিক এবং সাহিত্যিক রবীন্দ্রনাথের কথা বলি, তখন আমি জমিদার রবীন্দ্রনাথের কথা বলি না। আমার কাছে এরা দুইজন মানুষ, আমার কাছে এরা একজন মানুষ না, আমার কাছে এরা দুইজন মানুষ। তো যাই হোক, আমরা আশা করবো যে পরবর্তীতে এরকম কেউ আসবেন, এবং অবশ্যই আসবেন, কারণ সময় প্রস্তুত, এবং সময় যখন প্রস্তুত থাকে তখন একটা প্রবাদ আছে, এটা আধ্যাত্মিক প্রবাদ মধ্যপ্রাচ্যে, সময় যখন প্রস্তুত থাকে ত্রাতার তখন আবির্ভাব হয়। তো এই আশা নিয়েই হচ্ছে আলোচনাটা শেষ করছি।